2020 সালের 24শে ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ 1250 হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, এবং এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। তাহলে এই সিদ্ধান্তটা কবে হলো? 2020 সালের 24শে ফেব্রুয়ারি। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। আপনাকে একটা উদাহরণ দেই, আমরা বিভিন্ন ভিসা সেন্টারে আবেদন করি না, ইউরোপিয়ান ভিসা, এই ভিসা, সেই ভিসা। আবেদন করার পরে আপনাকে একটা ডেট নিতে হয়। যখন ডেট নেবেন, আপনি ডেট গেলে জানুয়ারিতে আবেদন করলে বলে মে মাসে আসো। এটা বাংলাদেশের রেজিস্ট্রেশনেরও অনেক ধরনের ফ্যাসাদ আছে। রেজিস্ট্রেশনও আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিন্তা। এখন দেখি ওনারা কি বলেন, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা যদি বাঁচে তাহলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। আর যদি সেন্ট মার্টিন দ্বীপই আমার সোনার ডিম পাড়া হাঁসের মতন সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই, তাহলে তো আর পর্যটনটাও থাকছে না। যে ওইখানে 2 লক্ষ লোকের জন্য কোনো সিওরেজ সিস্টেম নাই, যত পর্যটন যায় প্লাস স্থানীয়রা সব কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলছে। এটা একটা প্রবাল দ্বীপের জন্য খুবই সংবেদনশীল। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটাতে যারাই যান না কেন ওখান থেকে ফিরে এসেও কিন্তু অনেকে নালিশ করে যে কেন গেলাম, ভালো লাগলো না, পর্যটনের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই। বলছে সেন্ট মার্টিনে মিয়ানমারের যারা আরাকান আর্মি তারাও কৌশলে এসেছেন, কেউ কেউ বলছে কুকি চীনে কেউ কেউ এসেছেন, কেউ কেউ বলছে আমেরিকার মানে নৌবহর এসেছে। প্রকৃত অবস্থা আসলে কি আপনারা? আজকে আমরা বেশ কয়েকটা বিষয়েই কাজ করছি, ইট ভাটা, পলিথিন, প্লাস্টিক। তো আজকে এরই ধারাবাহিকতায় সামনে পর্যটন সময় শুরু হচ্ছে। তো আমরা আগে যেটা বলেছিলাম যে দেশের 3টা পর্যটন স্পট, একটা হচ্ছে সেন্ট মার্টিন, একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে কুয়াকাটা। তো এই 3টাকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কাজটা আমরা শুরু করব। এটা একদিনে তো আর হবে না, কিন্তু কাজটা অন্তত শুরু হোক। তো তারই ধারাবাহিকতায় আমি দেখলাম যে মন্ত্রণালয় প্রস্তুত আছে মোটামুটি সেন্ট মার্টিন নিয়ে, কারণ সেন্ট মার্টিন নিয়ে এর আগের সরকারের সময় থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেন্ট মার্টিনের পরিবেশগত গুরুত্বটা আপনারা জানেন, দেশে আর দ্বিতীয় কোনো সেন্ট মার্টিন নেই। কিন্তু এই যে প্রবালের যে দ্বীপটার কথা আমরা বলি, এটা আর বাংলাদেশের তো আর কোথাও নেই। এখানে বেশ কয়েকটা বিপন্ন বন্য প্রাণী রয়েছে, পাখিও যেমন আছে, কাছিমও তেমন আছে, স্তন্যপায়ী প্রাণীও তেমন আছে। খুবই ছোট্ট আমাদের এই দ্বীপটা, এইটাকে আমরা কেমন করে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কিছু কাজ আগেই করেছে। যেমন এইটাকে ঘোষণা করা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে 1999 সালে। প্রতিবেশগত সংকটাপন্ন একটা এলাকা তখনই হয় যখন তার অবস্থাটা আসলে সত্যিকার অর্থেই সংকটাপন্ন থাকে। তারপরে কতগুলো সিদ্ধান্তের কথা আমরা আপনাদেরকে একটু বলে দিই, যেটা আপনাদের জানা দরকার, যাতে করে আপনারা ফ্যাক্টগুলো ঠিকভাবে বলতে পারেন। এক হচ্ছে এটা পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা আছে 2012, সেটার অধীনে সেন্ট মার্টিনের 1743 বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা জানি যে এই দ্বীপটা আসলে পরিবেশগতভাবে দিনকে দিনই অবস্থা নাজুক হচ্ছে। এই জন্য এই তারিখগুলো আপনারা একটু খেয়াল করে লিখবেন। হ্যাঁ, 9ই সেপ্টেম্বর 2018 তারিখে 9ই সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে
সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তটা কত সালের হয় বলেন? 2018 সালের। হ্যাঁ, 2018 সালের 9 সেপ্টেম্বর। তারপরে এবার আসি 2020 সালের 24 ফেব্রুয়ারি। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ 1250 হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। এবং এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। তাহলে এই সিদ্ধান্তটা কবে হলো? 2020 সালের 24 ফেব্রুয়ারি। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। আবার আরেকটা সিদ্ধান্ত বলি, 17 মার্চ 2020 এইখানে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সংসদীয় কমিটি আছে তারা একটা সিদ্ধান্ত নেয়, আমি এটা পড়ে শোনাচ্ছি। সেন্ট মার্টিনে অতিরিক্ত পর্যটক গমন এবং রাত্রি যাপনের ফলে সেখানকার পরিবেশের বিপর্যয় ঘটছে বিধায় সেন্ট মার্টিনে রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয়। তারপরে আবার একটা সিদ্ধান্ত হয় 23 নভেম্বর 2021। এখানে কে ছিলেন? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তাহলে এই সিদ্ধান্ত কবে হয়? 23 নভেম্বর 2021। কি সিদ্ধান্ত হয়? যে লঞ্চ জাহাজে মোট পর্যটক যাত্রীর সংখ্যা 1250 রাখতে হবে, একজন ব্যক্তি 5 জনের বেশি টিকিট ক্রয় করতে পারবেন না। তো এই 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এগুলোর ধারাবাহিক কিছু সিদ্ধান্ত এসেছে, কিন্তু এই সিদ্ধান্তগুলো কোনোটা বাস্তবায়ন করা হয় নাই। আবার পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় তারা অতি সম্প্রতি, আমি আবার অতি সম্প্রতি না বলি, এটাও 2023 সালে, মানে এটাও 2024 না, তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে। তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। পর্যটনবাহী যে জাহাজগুলো যাচ্ছে সেইগুলো একদম জাহাজে বলেন বাসে বলেন সেখান থেকেই এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো সরিয়ে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ পণ্যের একটা তালিকা করতে হবে। সেই মোতাবেক একটা তালিকা করা হয়েছে, কোম্পানিগুলোর নামও নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সামুদ্রিক যে কাছিমটা, যে বিরল প্রজাতির কাছিমটা ডিম পাড়ে, অনেক কুকুর হয়ে যাওয়ার কারণে ওরা খেয়ে ফেলে ডিমগুলোকে, ফলে প্রজননটা ব্যাহত হয়। রাতে ওইটা করা যাবে না। সেজন্য আজকে কিন্তু আপনারা চলে যাওয়ার পরে আমরা সকল স্টেক হোল্ডারদেরকে, একদম যারা ওখানে হোটেল মোটেলের মালিক, তারপরে ট্যুরিস্টের জন্য সরকারি যারা প্রতিষ্ঠান আছেন তারা, যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কোম্পানি আছেন সকলের সাথে, এবং কুকুরের এই যে বিস্ফোরণটা এটা নিয়ন্ত্রণে যারা কাজ করেন, কুকুরের সুরক্ষা নিয়ে কাজ করেন, সেরকম সংস্থাকেও আমরা ডেকেছি, তাদের সাথে আমরা কথা বলবো। এই নির্দেশিকায় আরও বলা আছে, নির্দেশিকাতে কিন্তু আইনগতভাবে বাধ্যবাধকতামূলক। এখানে বলা আছে যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না, অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না, প্রবালের উপরে হাঁটা যাবে না, ছেড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে, বা সেন্ট মার্টিনের ল্যান্ডিংয়ের সময় কতটা দূরত্ব মেনটেন করতে হবে সেটাও বলে দেওয়া আছে। এইটা কিন্তু গেজেট নোটিফাইড হয়েছে 2023 সালে, এবং এইখানকার মতামত অনুযায়ী ইফেক্টিভ রিয়েল ক্যারিং ক্যাপাসিটি, যে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে, 2023 সালের এই গেজেট নোটিফিকেশানে বলা আছে 882 জন। তাহলে আমরা 1250 জন পেলাম, 882 জন পেলাম, রাতে থাকা যাবে না পেলাম, রেজিস্ট্রেশন পেলাম, কিন্তু এইগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ন্ত্রণের কাছে দুটো বিষয় আজকে মূলত আমরা আলোচনা করব, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়। এটা তো সরকারের আইন 2023 সালে হয়েছে, সরকারের নির্দেশিকা 2023 সালে হয়েছে, এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি, তাদের ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা, ওটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয়, কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে। এখন যদি তারা বলেন যে না একদিনে সব আমরা মানতে পারবো না, আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান, সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব, কিন্তু মানতে হবে। নির্দেশিকা যখন একটা এসছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আরেকটা হচ্ছে
সেন্ট মার্টিন দ্বীপের এই যে অনিয়ন্ত্রিত একটা পর্যটন চলছে, প্রতিবেশটাকে রক্ষা করতে আমরা কি কি কাজ করতে পারি। এই পর্যটন শিল্পে অনেকে জড়িত আছেন। আমরা একটা জিনিস বলে ইংরেজিতে, সিইং ইজ বিলিভিং, অ্যান্ড ইফ ইউ সি দেন ইউ লাইক ইট, দেন ইউ লাভ ইট। তো দেখলেও একটা কিন্তু মানুষের ওটার জন্য একটা অন্যরকম আত্মিক টান হয়। আমরা বলি না, আগে এই জিনিসটা কত সুন্দর ছিল, এখন নষ্ট হয়ে গেছে, দেখেছিলাম বলেই এটা বলতে পারি। তাহলে এখন পর্যটনটা কিভাবে করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে সেন্ট মার্টিনের পরিবেশ ব্যবস্থা আর নষ্ট হবে না, যা আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ করতে পারবো, সেটাই হচ্ছে, এই দুটো বিষয়ই হচ্ছে আজকে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এখন হোটেল মালিক যারা আছেন, ট্যুর অপারেটর যারা আছেন, পর্যটন মন্ত্রণালয়ের যারা আছেন, বিমা, সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, তাদের সাথে কথা বলে একটা ঐক্যমতের সিদ্ধান্ত আপনাদেরকে দিতে চাই। এটা সত্য যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজটা শুরু হবে, কিন্তু পর্যটনের ব্যাপারে আমরা কি করব, সকল স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত আপনাদেরকে এখন দিতে পারছি না। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত দেব। এটা তো আমার চাওয়া না চাওয়ার বিষয় না। দেশে যখন একটা আইন আছে তখন হয় আপনাকে আইনটা মানতে হবে, নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে। আর এই আইনগুলো সকলের সাথে কথা বলেই ঠিক করা হয়েছে। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটাতে যারাই যান না কেন, ওখান থেকে ফিরে এসেও কিন্তু অনেকে নালিশ করে যে কেন গেলাম, ভালো লাগলো না, পর্যটনের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই। ওখানে কোনো এত হাজার পর্যটক যায়, আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, 2,20,000 পর্যটক সেন্ট মার্টিনে গত মৌসুমে ভ্রমণ করেছে। ওইখানে কিন্তু কোনো হাসপাতাল নাই, কোনো মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম নাই। তো আপনি যদি পর্যটন করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলোও ভাবতে হবে, একই সাথে আপনাকে দ্বীপটাও রক্ষা করতে হবে। আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকেও আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। তার মানে যিনি যাবেন আপনারা ওই জিনিসটা কি লুক আফটার করবেন কিনা, যে উনি এর আগে বা গিয়েছে সুতরাং এবার ওনাকে রেজিস্ট্রেশন এখন দেখেন, সবকটা প্রস্তাবনারই কিছু প্র্যাকটিক্যাল সাইড আছে। আপনাকে একটা উদাহরণ দেই, আমরা বিভিন্ন ভিসা সেন্টারে আবেদন করি না, ইউরোপিয়ান ভিসা, এই ভিসা, সেই ভিসা। আবেদন করার পরে আপনাকে একটা ডেট নিতে হয়। যখন ডেট নেবেন, আপনি ডেট গেলে জানুয়ারিতে আবেদন করলে বলে মে মাসে আসো। এটা বাংলাদেশের রেজিস্ট্রেশনেরও অনেক ধরনের ফ্যাসাদ আছে। রেজিস্ট্রেশনও আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিন্তা। এখন দেখি ওনারা কি বলেন। না, একটা বিষয় হলো যে এই বিভিন্ন সময়ে তো ধরেন একটা সিদ্ধান্ত হয়েছে, একাধিক সিদ্ধান্ত হয়েছে। এখন আপনারা কোনো টাইম ফ্রেম দেবেন কিনা যে এই সিদ্ধান্তগুলি এই সময়ের মধ্যে মানতে হবে? আর যেহেতু মানার ব্যায়াম এই চিন্তাধারা আপনাদের এখন আছে, সুতরাং আপনারা কোনো টাইম ফ্রেম দিবেন কিনা? টাইম ফ্রেমটা একটা টাইম ফ্রেমে আমাদেরকে আসতে হবে। এখন আমরা সেটা আরোপ করব নাকি আমরা সবাই মিলে একসাথে একটা সিদ্ধান্তে আসতে পারবো, সেটা একটা বিবেচ্য বিষয়। আমার ধারণা আমরা একসাথে আসতে পারবো, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা যদি বাঁচে তাহলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। আর যদি সেন্ট মার্টিন দ্বীপই আমার সোনার ডিম পাড়া হাঁসের মতন সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই, তাহলে তো আর পর্যটনটাও থাকছে না। তো একটা সময়সীমাতে আমাদের আসতে হবে, কিন্তু সেই সময়সীমাটা কি সকলের সাথে কথা বলে আমি জানাতে পারি। কে বলছে সেন্ট মার্টিনে মিয়ানমারের যে আরাকান আর্মি তারাও কৌশলে এসেছেন, কেউ বলছে কুকি চীনে কেউ এসেছেন, কেউ বলছে আমেরিকার মানে নৌবহর এসেছে। প্রকৃত অবস্থা আসলে কি আপনারা খোঁজ নিয়েছেন? আমার কাছে এরকম কোনো তথ্য আসেনি। হোটেল মোটেল মালিকদের সাথে যখন কথা হয় এরকম কোনো কথা ওনারা বলেননি। দেখি আজকে ওনারা এরকম কোনো কথা বলেন কিনা। আমাদের তো প্রিজামশন এজামশনের কোনো শেষ নাই, কিন্তু প্রিজামশন এজামশন যাতে না হয় সেজন্যই আপনাদের সাথে বসা, সো দ্যাট ইউ নো দ্য ফ্যাক্টস। ফ্যাক্ট টুইস্টিং করলে তো সেটা আজকাল কি একটা স্ক্যানার আছে সেখানেই ধরা পড়ে। সো ইউ নো দ্য ফ্যাক্টস এবং ফ্যাক্ট বেসই আপনারা রিপোর্টিং করবেন। এখানে প্রিজামশন এজামশনের তো কোনো ব্যাপার নেই। আর আমার পর্যটনের সাথে
আমার পরিবেশের সাথে, আমার কাছিমের সাথে, আমার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সাথে এত জটিল সমস্যায় আমি না গেলেও পারবো। আপা একটু ভিন্ন বিষয়ে জানতে চাই, আপনি যেহেতু উপদেষ্টা পরিষদে আছেন, বর্তমান যিনি ক্যাবিনেট সেক্রেটারি আছেন এখনো পর্যন্ত ওনার নামে কালকে একটি মামলা হয়েছে, একটু জানতে চাই, আপনি নিজে একজন আইনজীবী, সরকারি কর্মচারীর বিরুদ্ধে এরকম মামলা করা যায় কিনা? এবং শুধু তাই নয়, যিনি এই ফ্যাসিবাদী সরকারের ইমিডিয়েট সচিব ছিলেন না, আগে সচিব ছিলেন 1-1.5 বছর আগে, এরকমও একজনকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে কি যিনি সচিব থাকবেন সাবেক তাকেই অ্যারেস্ট করা হবে? পলিসিটা এরকম। ডিসেম্বর না, আমার পর্যটনের ভরা মৌসুম হয়তো শুরু হয় নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেয়ার হয়তো মানে কোন কর্মপন্থায় যাব, কারণ সরকার এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়েছে, তো কোনটা নিলে আমরা আসলেই বাস্তবায়ন করতে পারবো। আগে কি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে কি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে? এর আগের বার যতবার মিটিং হয়েছে প্রত্যেকবারই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু কোনোবারই সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হলো না সেটা একটা বড় প্রশ্নবোধক ছিল। এই সিদ্ধান্তগুলো না আসলে এক এক জায়গায়, এগুলো এক এক জায়গায় এক এক, ওনার প্রশ্নটা এটা ছিল না, ওনার প্রশ্নটা অন্য ছিল। এক এক জায়গায় এক এক রকমের সিদ্ধান্ত, কোনো জায়গায় 1250, কোনো জায়গায় রাতে থাকা যাবে না, কোনো জায়গায় দিনে যে আসবে, কোনো জায়গায় 880। এখন কোনটা যে সঠিক আমি মানবো, শোনেন আমি বলি, কোনো সিদ্ধান্তই ভুল না, কিন্তু কোনটা প্রয়োগযোগ্য সেটার কথা বলে সেই সিদ্ধান্তটাই আমি নেব এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। আমার সাথে তো ওনাদের কোনো যোগাযোগ হয়নি, একটা যোগাযোগ হোক তারপরে আমরা উত্তর দেব। আমার মন্ত্রণালয়ে অনেক কটা সংস্কার হয়েছে, কিন্তু আপনারা এখন আমাদের মন্ত্রণালয়ে মানুষ যখন কোনো কমপ্লেইন করে, আগে কোনো রেজিস্টার মেনটেন করা হতো না, এখন একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে, দুটো রেজিস্টার, একটা হচ্ছে ইস্যু ভিত্তিক কমপ্লেইন, আরেকটা হচ্ছে মন্ত্রণালয় কেন্দ্রিক বা বন অধিদপ্তর কেন্দ্রিক বা বিএফআইডিসি কেন্দ্রিক ওই সমস্ত অভিযোগের একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে। আমার মন্ত্রণালয়ের সামাজিক বনায়ন বিধিমালা যেটা আছে, সরকার গাছগুলো লাগায় এবং সরকার বেনিফিশিয়ারিদের সাথে চুক্তি করে, যে চুক্তির বেসিসে একটা নির্দিষ্ট সময়ের পর গাছগুলো কেটে ফেলে ওদেরকে টাকা দিতে হয়। এটা নিয়ে গণমাধ্যমে বলেন, সাধারণ মানুষদের মধ্যে বলেন, তারা যেহেতু জানে না যে এরকম একটা চুক্তি আছে, সেহেতু একটা নেতিবাচক ধারণা হয় যে গাছগুলো কেটে ফেলছে। সেই জন্য সামাজিক বনায়ন বিধিমালাটা সংশোধনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখানে আগে যখন আইনি লড়াই করতাম পরিবেশ নিয়ে, ভাবতাম বড় বড় রায় এনেছি, আদেশ এনেছি, সব বাস্তবায়ন হচ্ছে। এখানে এসে দেখি ওগুলো হয়তো কেউ তেমন করে খুলেও দেখেনি, তো সেগুলো বাস্তবায়নের জন্য আলাদা করে কার্যক্রম শুরু হয়েছে। এই কাজগুলো আমরা শুরু করেছি। বায়ু দূষণ নিয়ে দৃশ্যমান কাজও হবে, কিন্তু দেখেন বায়ু দূষণের সমস্যাটা কোনোভাবেই 1 বছরে সম্ভব না মেটানো। চীনের মতন দেশও পারেনি, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দিব না। ইটভাটা মালিকদের সাথে আমরা বসেছি, তারা আমাদেরকে সম্মতি দিয়েছেন যে তারা সহায়তা করবেন 3500 মতন অবৈধ ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য। তারপরে অনাচ্ছাদিত যত রোড ডিভাইডার আছে সেগুলো আচ্ছাদনের কথা বলা হয়েছে। গতকাল বলা হয়েছে 20 বছর 25 বছরের যে পুরনো গাড়িগুলো এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে এগুলোকে নিষিদ্ধ করার কথা বলা আছে। আজকেও কথা বলে এসেছি সড়ক পরিবহনের সাথে যে বিআরটিএকে নিয়ে মিটিংয়ে বসতে হবে। ও আছে কতগুলো তথ্য আমরা উন্মুক্ত করে দিয়েছি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে, যেমন ইআইএ রিপোর্ট। কাউকে যখন কোনো শাস্তি দেওয়া হয় সে পলিউটারের বিবরণ সহ তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এগুলো আপনারা এখন আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। এবং ওয়েবসাইটে একটা কমপ্লেইন লঞ্চ করারও আমরা একটা সাইট করবো ভাবছি। আর কয়েকটা কথা একটু বলে সেন্ট মার্টিনটা এখানে শেষ করি, যে ওইখানে 2 লক্ষ লোকের জন্য কোনো সিওরেজ সিস্টেম নাই। যত পর্যটন যায় প্লাস স্থানীয়রা সব কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলছে। এটা একটা প্রবাল দ্বীপের জন্য খুবই সংবেদনশীল। এই কথাগুলো আপনাদেরকে বলাটা দরকার ছিল।